আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শুরুতেই পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার খবর। ধর্মীয় আচারের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। পূর্ব ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকান থেকে কয়েক মাইল দূরে রোমের সান্তা মারিয়া মাজ্জোরে পোপ ফ্রান্সিস সমাহিত হচ্ছেন। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে। পোপের শেষকৃত্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও আরও উপস্থিত রয়েছেন বিশ্ব নেতারা। আফরা আঞ্জুমের ডেস্ক রিপোর্ট। 88 বছর বয়সে মারা গেল পোপ ফ্রান্সিস। মৃত্যুর পর উন্মুক্ত কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আচারেও বিপুল সংখ্যক ভক্তের অংশ নেয়ার কথা। শনিবার পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করার পর স্থানীয় সময় সকাল 10টায় এ আচার শুরু হবে। তাতে অংশ নেবেন 220 জন কর্ডিয়াল এবং 750 জন বিশপ ও ধর্মযাজক। ধর্মীয় এ আচারের নেতৃত্ব দেবেন ইতালির কর্ডিয়াল জিওভান্নি বাতিস্তা রে। পোপের শেষকৃত্যে লাখ লাখ মানুষ ছাড়াও উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ওয়েলসের প্রিন্স উইলিয়াম, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি ছাড়াও আরও অনেকে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সাধারণত ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে পোপদের দাফন করা হয়, কিন্তু পূর্ব ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকান থেকে কয়েক মাইল দূরে রোমের সান্তা মারিয়া মাজ্জোরে ফ্রান্সিস সমাহিত হচ্ছেন। ভ্যাটিকান জানিয়েছে পোপের দাফন খরচ একজন দানশীল ব্যক্তি বহন করবেন। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ সমাধিস্থলে নেওয়া হবে। এদিকে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে আসবে নতুন পোপ বেছে নেওয়ার পালা। জটিল এ প্রক্রিয়া কনক্লেভ নামে পরিচিত। আফরা আঞ্জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার দেশের খবর। চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। এমনটাই জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংস্কার নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতের ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জাতীয় ঐকমত্য কমিশনের। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশন বৈঠক হয়। এ সময় 24-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতি এক নতুন বাংলাদেশ চায়। 54 বছরের বাংলাদেশের ব্যাপারে অনেকের মধ্যে হতাশা রয়েছে। এ লক্ষ্যে জামায়াত ইসলামী বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। এই যে পরিবর্তন এবার হয়েছে বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায় এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে। প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছে তার কাছে। ইফতেখার, সংস্কার কমিশনের সাথে জামায়াতের বৈঠকটি শেষ হয়েছে, আর আলোচনায় কোন কোন বিষয়ে উঠে এসেছে আমাদের জানাবেন। ধন্যবাদ। এখনও আলোচনা চলমান রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সংস্কার নিয়ে যে বৈঠক, সে বৈঠকটি
চলবে, আরও কিছুক্ষণ পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকের যে আলোচনার যে বিষয়বস্তু সেই বিষয়গুলো হচ্ছে মূলত সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং দুদকের সংস্কার নিয়ে মূলত আজকে আলোচনা হবে এবং এর সাথে আরও দু একটি বিষয় যোগ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের যে শুভেচ্ছা বক্তব্য ছিল সেই শুভেচ্ছা বক্তব্যে মূলত জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এই যে সংস্কারের যে সুযোগ, রাষ্ট্রীয় সংস্কারের যে সুযোগ, সেই সুযোগটি সদ্ব্যবহার করতে চান। তার যে দল রয়েছে ঐকমত্য কমিশনের, সেই ঐকমত্য কমিশনের দলকে সাথে নিয়ে একটি নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে মূলত একটি ইতিবাচক সংস্কারের দিকে নিয়ে যেতে চান বলেই তিনি জানিয়েছেন। এবং রাজনৈতিক দলগুলো যে চাওয়ার যে বিষয়টি, সেই চাওয়াগুলোর সাথে মূলত ঐকমত্য কমিশন বিভিন্নভাবে আলাপ আলোচনা পর্যায়ক্রমে করে একটি সিদ্ধান্তে পৌঁছবে বলেও জানান। এবং প্রত্যেকের যে সংস্কারের যে লক্ষ্য, সেই লক্ষ্য মূলত ইতিবাচক রাষ্ট্র গঠনের জন্য এবং এটি একটি অভিন্ন লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেছেন। এবং জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের তিনি জানিয়েছেন মূলত এই বাংলাদেশের যে দুর্নীতি বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে এবং উন্নয়নের নামে যে দুর্নীতি বা লুটপাটের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো যাতে আগামীতে না আসে সেইভাবে মূলত রাষ্ট্র কাঠামো সংস্কার করার প্রতি তিনি জোর দিয়েছেন। এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার ব্যাপারে জামাত আপোষহীন থাকবে বলেও তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। তো এই ছিল সংসদ ভবনের এলডি ভবন এলাকা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠকের বা মত বিনিময়ের সর্বশেষ তথ্য। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলাম ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠকের খবর। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে নির্বাচন ইস্যুতে জামায়াতের আমিরের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন চায় জামাত। ২৬ জুলাইয়ের মধ্যে মৌলিক সব সংস্কার সম্ভব বলেও মনে করেন তিনি। এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান জামাত সেক্রেটারি জেনারেল। আইনি প্রক্রিয়ায় শিগগিরই দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা। তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। ১৬ই এপ্রিল রমজানের আগে নির্বাচনের দাবির বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। কিছু সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে বিএনপির দাবির সঙ্গে কি তাহলে একমত দলটি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসাতে তো উনি গেছেন, তো গেলে তো ন্যাচারালি তার সঙ্গে দেখা হয়েছে। সময় কাটালে আপনি যদি আমির জামাত বলেছেন মিট দ্য প্রেসে, আপনি দুজন যদি একসাথে চা খান, তো শুধু তো চা খাওয়া হয় না, অনেক গল্পও তো হয়। এরকম কিছু গল্প টল্প তো দেশের পরিস্থিতি, রাজনীতি, নির্বাচন, এসব কথাবার্তা হয়েছে। ন্যূনতম নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় যে সংস্কারগুলো, সেটা করেই ওই সময় ইলেকশন করতে হবে। তা যদি উনি ফেব্রুয়ারিতে পারেন, মার্চে পারেন, উনি কোনো রমজানের পরে পারেন, আগে পারেন, উইদিন জুন উনার দেওয়া ঘোষিত ডেটের মধ্যে ইলেকশনটা হতে হবে। মিয়া গোলাম পারওয়ার বলেন, দলীয় নিবন্ধন ও প্রতীক পেতে খুব বেশি সময় লাগবে না, তবে কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং নিবন্ধন পাওয়ার বিষয়ে সরকার ও আদালতের পদক্ষেপে খুশি নন বলে মন্তব্য তার। সরকার পরিবর্তন হয়েছে, সরকার বলেছে পলিটিক্যাল সব মামলাগুলো থেকে রিলিফ পাবে, তো হয়তো সরকার খুব নিজস্ব গতিতে আগাবে। কিন্তু আমরা যখনই টের পেলাম যে না, বিলম্ব হয়ে যাচ্ছে, ২-১ মাস গেলে আমরা তখন কোর্টে আমরা মুভ করেছি। সামনে নির্বাচন, আমাদের দলের নিবন্ধন তো খুব গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে আদালতের সহযোগিতা আমরা চেয়েছি। আর হয়তো একটা কি দুইটা শুনানি হলে হয়তো ইনশাল্লাহ নিবন্ধনের মামলাটা ইনশাল্লাহ নিষ্পত্তি হবে। সেক্রেটারি জেনারেল বলেন, মৌলিক এবং গুরুত্বপূর্ণ সংস্কার জুনের আগেই করা সম্ভব দলগুলোর সঙ্গে বারবার আলোচনার মাধ্যমে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি ঝরলেও গরমের দাপট যেন কমছে না। প্রখর রোদে তাই সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ ডিগ্রির ঘরে। এতে কয়েকটি জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে এই অবস্থায় ২-১ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে
বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এসব কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই সময়ে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সে সঙ্গে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রচণ্ড গরমে চারদিকে নাভিশ্বাস অবস্থা, বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সাদরিনা আভা। সরাসরি যাচ্ছে তার কাছে। আভা, গরমের কারণে হাসপাতালের রোগীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। কাকলি, আমি কিন্তু আছি এখন আগারগাঁওয়ের শিশু হাসপাতালে। গরমের কারণে বেশিরভাগ কিন্তু শিশু এবং বৃদ্ধরা তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এজন্য কিন্তু এই যে শিশু হাসপাতালে কিন্তু অনেক শিশু রোগীদের চাপ বাড়ছে। বেশিরভাগ ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং এই তীব্র গরমে যে ঘামে প্রচণ্ড সর্দি লেগে, ঠান্ডা সর্দি কাশি লেগে কিন্তু এখানে অনেক শিশু ভর্তি হচ্ছে। এবং ডাক্তাররা বলছে কিন্তু এই যে তীব্র গরম শুরু হয়েছে ৩-৪ দিন ধরে, এই থেকেই কিন্তু রোগীর চাপ বাড়তে শুরু করেছে। কারণ এই গরমে এই শিশুরা কিন্তু তাদের সহ্য ক্ষমতা কম, এজন্য তাদের গরমের মধ্যে কষ্ট হচ্ছে এবং অনেকেই, বেশিরভাগই কিন্তু ডায়রিয়ার জনিত রোগ এবং এই ধরনের যে বিভিন্ন ধরনের রোগ আছে এগুলো নিয়েই কিন্তু এখানে ভর্তি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের রোগ ছাড়াও কিন্তু তারা বলছে যে শিশু এবং বৃদ্ধরা সহ প্রসূতি বা যারা গর্ভবতী মহিলা আছে তারা এখন এই তীব্র গরমে ঝুঁকিতে রয়েছে। এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছে যে এই তীব্র রোদে যতদূর সম্ভব না বের হওয়া এই ধরনের মানুষদের, এবং সম্ভব হলে ছাতা নিয়ে বের হওয়া, এবং বেশি বেশি ডিহাইড্রেশন কাটানোর জন্য বেশি বেশি পানি খাওয়া এবং স্যালাইন পানি খাওয়া সহ বিভিন্ন ধরনের সতর্কতা কিন্তু তারা দিচ্ছেন এবং রোগীরা সেই পরামর্শ নিচ্ছে। এই ধরনের ছাড়াও কিন্তু এই শিশু হাসপাতালে আগের চেয়ে যে রোগীর যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে, এটাও বলে জানাচ্ছেন ডাক্তাররা। কিন্তু আবহাওয়া অফিস বলছে কিন্তু এই বছর আগের বছরের তুলনায় কিছু। আচ্ছা, তো কাকলি এই ছিল। আভা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জানছিলাম শিশু হাসপাতাল থেকে সর্বশেষ খবর। বৃষ্টিসহ প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা মাথায় নিয়ে নিচু এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাটা। পুরোপুরি ধান না পাকলেও ঝুঁকি নিতে চান না এসব এলাকার চাষিরা। মাঠের অবস্থা অনুযায়ী এখনই ধান কেটে ঘরে তুলে নিতে পারলে ভালো ফলন পাবেন বলে আশা কৃষকদের। বিস্তারিত ইমরুল কায়েসার ডেস্ক রিপোর্ট। আকাশে ঘন মেঘ, মাঠ জুড়ে সোনালি ধান সবে পাকতে শুরু করেছে। তারপরও প্রকৃতির রূঢ়তায় সব হারানোর ভয়ে মাঠে নামতে হচ্ছে কৃষকদের। নাটোরে এবার কালবৈশাখী ঝড় প্রবল রূপ না নিলেও বৃষ্টিতে জমির ধান নুয়ে পড়েছে। নতুন করে বৃষ্টি শুরু হলে ফসল ঘরে তোলায় দায় হয়ে পড়বে এসব চাষিদের। তাই নাওয়া খাওয়া সেরে দল বেঁধে মাঠে নেমেছেন তারা। আশা করছেন ভালো ফলনের। কাঁচা থাকলে দুমন হয়তো ফলনে কম হলে পারো, আকাশের পরিস্থিতির জন্য আগে ভাগে কাটা লাগতেছে। সময় মতো ধান তোলা সম্ভব হলে সবাই অনেক খুশি থাকবে। আমরা ধরেন যে আগে ভাগে কাটতেছি, বন্যার পরিস্থিতি ভালো না। জেলার কৃষি বিভাগ বলছে আগামী 2 সপ্তাহের মধ্যে চলন বিল, হালদি বিল সহ নাটোর জেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে। প্রাকৃতিক বিপর্যয় না হলে প্রায় 58,000 হেক্টর জমি থেকে 4.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে। পুরোদমে ধান কর্তন শুরু হতে আমাদের আরো 10-15 দিন সময় লাগবে। এর মধ্যে আশা করতেছি আমরা যদি অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, ইনশাআল্লাহ আমরা একটা ভালো ফলন পাব। এদিকে নেত্রকোনার হাওড় অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই কাজ। দেখে মনে হতে পারে এ যেন এক মহা উৎসব। তবে কয়েকদিনের বৈরী আবহাওয়া কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 88 ধান আমরা এখন করতেছি, হাইব্রিড ধান। মোটামুটি ইনশাআল্লাহ আমরা ভালোই ফলন ভালো পাইছি। প্রতি কাঠাতে 8 মণ করে ধান হয়েছে, আর কচ্ছ 2000। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় এবছর মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 70 ভাগ
ধান কাটা হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। হাওড় অঞ্চলের ধানগুলি কাটার জন্য একটা পরিকল্পনা নিয়েছি, যেহেতু একটা ফ্লাশ ফ্লাডের সম্ভাবনা থাকে, সেই হিসেবে এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে আমরা আশা করছি আমাদের হাওড়ের শতভাগ ধান কর্তন করা সম্ভব হয়ে যাবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে দেশের প্রথম ও সবচেয়ে বড় বেসরকারি খাতের অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। ইতিমধ্যেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে 70%। সড়ক, রেল, নৌযোগাযোগ ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ইকোনমিক জোনটির 400টি প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এতে সৃষ্টি হবে কয়েক লাখ কর্মসংস্থান, সমৃদ্ধ হবে অর্থনীতি। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। যমুনা নদীর বুকে জেগে ওঠা সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার চরাঞ্চলের 1042 একর জমির উপর নির্মাণ করা হচ্ছে উত্তরাঞ্চলের একমাত্র অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। ব্যক্তি মালিকানাধীন 9টি প্রতিষ্ঠান ও 2 ব্যবসায়ীর যৌথ উদ্যোগের এই অর্থনৈতিক অঞ্চলটির নির্মাণ কাজ 3টি অংশে বিভক্ত করে ইতোমধ্যে 2টি অংশের কাজ সম্পন্ন হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধার পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে উৎপাদিত পণ্য পরিবহনের সুযোগ থাকায় এখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন শিল্প গ্রুপ। যারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ইতিমধ্যেই এসেছেন, এই ইকোনমিক জোনে যদি তারা বিনিয়োগ করে তাহলে আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হব। অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণরূপে চালু হলে ছোট বড় প্রায় 400টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ পাবে এই অঞ্চলের ব্যবসায়ীরা। আমরা সহজেই আমাদের উৎপাদিত পণ্য আমরা ইন্ডিয়া, নেপাল এবং ভুটানে এখান থেকে পৌঁছাতে পারি। এই ক্ষেত্রে 60টা স্থলবন্দর আছে, যে বন্দরগুলোর মাধ্যমে এটা পৌঁছানো যায়। একটি ফ্যাক্টরি করতে যে ধরনের লজিস্টিক সাপোর্ট লাগে, লাইক ইলেকট্রিসিটি, পানি, গ্যাস, বর্জ্য নিষ্কাশন, তারপরে ড্রেনেজ সিস্টেম, রোড, কালভার্ট, ব্রিজ, সবগুলোই ইনশাআল্লাহ আমাদের শেষের দিকে। 2018 সালের 4 অক্টোবর 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা। এর পরের বছর শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।